নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। বৃহৎ ডাকাতির ঘটনা সংঘটিত হলো শ্রীভূমি জেলায়। রামকৃষ্ণনগর পুলিশ থানার অন্তর্গত ঠেঙ্গারগুল গ্রামের ডাকাতির ঘটনা ঘটে। রাহুল পাল ও রাজদীপ পাল দুই ব্যবসায়ীর ঘরে হানা দেয় ডাকাতরা। বৃহৎ ডাকাতির ঘটনা সংঘটিত হলো শ্রীভূমি জেলায়। রামকৃষ্ণনগর পুলিশ থানার অন্তর্গত ঠেঙ্গারগুল গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। রাহুল পাল ও রাজদীপ পাল দুই ব্যবসায়ীর ঘরে হানা দেয় ডাকাতরা। রাতের বেলায় তাদের ঘরে প্রবেশ করে লুটে নিয়ে যায় নগদ অর্থসহ সোনার অলংকার। রাত প্রায় 2টো নাগাদ ঘরের দরজা ভেঙে ডাকাতরা প্রবেশ করে ঘরের প্রত্যেক সদস্যদের বেঁধে দিয়ে 8 ঘন্টা তাণ্ডব চালায়। নগদ 2 লক্ষ টাকার পাশাপাশি 20 ভরি সোনার অলংকার হাতিয়ে নিয়ে যায় ডাকাতের দল। তাদের আক্রমণে আহত হন ঘরের বহু সদস্য। যেহেতু পিস্তল ও ধারালো অস্ত্র নিয়ে তারা তাদের তাণ্ডব চালায়, পরবর্তীতে জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থপ্রতিম দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে গিয়ে সব খবরাখবর নেয়। স্নিপার ডগ নিয়ে এনে খতিয়ে দেখা হয়। এদিকে জেলার বিভিন্ন প্রান্তে সংঘটিত চুরি ডাকাতির ঘটনায় জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্কের ভাব। কালকে রাত্রে আনুমানিক 2টার সময় প্রথমে আমার গ্রিল ভাঙিয়ে আমি যে রুমে থাকি এই রুমে দরজা ভাঙছে দুষ্কৃতিকারীরা। কতজন আছিল, 5-6 জন ঘরের ভিতরে ঢুকছিল, আর বাইরে কতজন আছিল এটা ঠিক করতে পারি আর টোটাল কতজন আছিল। প্রথমে গিয়ে আমার মারধর করছে, করিয়ে আমার হাত পাও বাঁধছে, আমার মুখ বাঁধছে, আমার গলার মধ্যে ধরছে, আমার মানে প্রাণ বাইরে, জিব্বা বাইরে হয়ে গেছে। তারপরে আরো 2 সেকেন্ড যদি আমার রাখতে হয়তো আমারও প্রাণ গেল না এখানে। তারপরে আমার বাচ্চা আমার মিসেজরে একটা পিস্তল বাইর করিয়া পিস্তল দিয়ে আমার মিসেজের মাথাত মারছে। আর এই আমার বাচ্চা চিৎকার দিছিল দেখে বাচ্চারারে মারছে, বাচ্চারার মুখে টেপ লাগাইছে, হাতে পাওয়া টেপ লাগাইয়া তো আমরা তারপরে এই ঘরের সব লকার ভাঙ্গিয়া যা সোনা গয়না যতগুলো আসিল, আমার ভাইয়ের কিছুদিন আগে বিয়া হয়েছে, তার বিয়াতে প্রচুর সোনা গিফটে পাইছিল। এই সোনাগুলো আমার মিসেসেরও সোনা আসিল বা আমার মার কিছু সোনা আসিল, যেগুলা সব সোনাগুনা নিয়ে গেছে। ক্যাশ পয়সা যেগুলো আসিল ঘরে সব ক্যাশ পয়সা নিয়ে দুষ্কৃতিকারীরা রাত্রে পালাইয়া গেছে। তখন আনুমানিক 2টার সময় ঢুকছে। তখন তো আর অন্ধকারের মধ্যে ঘড়ি দেখতে পারছি না, তবু আমার মিসেসে দেখছে যতটুকু হয়েছে 2টার সময়। কত সময় হইব তারা প্রায় আধা ঘন্টার মতো ঘরের ভিতরে আছে। আর আপনার বাইরে আমার বাইরে তো আওয়াজ শুনিয়া ঘর থেকে ঘরের ভিতরে আসিল। আমার ভাইয়ের মেসেজে আমারে ফোন করে, মানে তারার ঘরে প্রথমে অ্যাটাক করছে। তারপরে আমার বাইরে হাত পাও বাঁধিয়ে বাইরে দিকে তোমরা টাকা পয়সা কই রাখা, বাইরে ইশারা দিয়ে দেখাইয়া দিছে। তারপরে এখান থেকে টাকা পয়সা লইয়া গিয়া আমরা আবার ঘর থেকে বাইরে যাওয়ার সময় আবার দরজা সব বাইরের দিকে লাগাইয়া গেছে। বাইরে তো কিছু টর্চার করছে, কম মারছে, বেশি মারছে আমার মিসেসরে তো লাত্তে উঠিয়ে রাখছে না সে আমার। তারপরে বন্দুক দিয়ে আমার মাথার মধ্যে মারছে, পিস্তল যেটা থাকে লোহার পিস্তলের মাথা দিয়ে আমার মিসেসের মাথার মধ্যে এত বড় বড় গুটা হয়ে গেছে। এখন টাকা পয়সা লইয়া গেছে, সোনা গয়না লইয়া গেছে, আর কিছু ডকুমেন্টস, এখন তো সব ডকুমেন্টস ইত্রে ফেলাইয়া গেছে। এখন ডকুমেন্টসগুলো লইয়া গেল না, আর কিতা হয়েছে এখন তো আমি এখনো ভালো করে দেখতে পারি না, দেখলে আমি বুঝতে পারবো যে আমার ডকুমেন্টসগুলো ঠিক আছে না ডকুমেন্টসগুলো লইয়া গেছে। হ্যাঁ, প্রশাসন আইছে, প্রশাসনে আইয়া তো তারা দেখলাম কাজ করলো করি, এখন তারা কোন দিকে গেছে বা আসেনি জানি না। তো দেখো এটা তো আমরা ছোটখাটো ব্যবসায়ী, আমরা দোকানের বিক্রির ব্যবসা, এখন তো অনলাইনেও বেশি ট্রানজাকশন হয়ে যায়। কত টাকা হইব ধরেন 1 সপ্তাহ 15 দিনের টাকা জমাইলে আসছিল, 15 দিনে হয়তো 1.5 লাখ সামথিং 1.5 লাখ টাকার ভিতরে হইব বা 1.5 লাখ টাকা। সোনা তো দেখো এটা কোনো মাফা নাই সোনাটাই। বিয়ার সময় একটা মানুষের কতটুকু গিফটের সোনা, প্রচুর সোনা উঠছে গিফটে। বা আমার বিয়ার সময় আমার মিসেসে প্রচুর সোনা পাইছে গিফটে। আমার তখন একমাত্র ভরসা পুলিশ প্রশাসন, মিডিয়া, এরার উপরে আমার ভরসা যে আমি ন্যায্য বিচারটা পাইতাম।
এটাই আমার কাছাড় পুলিশের ফের বড় সাফল্য। শিলচর বাইপাসে এক বিশেষ অভিযানে ধরা পড়ল আনুমানিক 6 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ 2 পাচারকারী। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছাড় ভোররাতে এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে। কাছাড় পুলিশের ফের বড় সাফল্য। শিলচর বাইপাসে এক বিশেষ অভিযানে ধরা পড়ল আনুমানিক 6 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ 2 পাচারকারীরা। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছাড় ভোররাতে এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে। শিলচর আইজল বাইপাসের রামনগর এলাকার শিলচর থানার অন্তর্গত অঞ্চলে অভিযান চালিয়ে পুলিশ একটি সন্দেহভাজন বোলেরো গাড়ি নাম্বার AS12T4527 নম্বরের একটি গাড়ি আটক করে। ওই গাড়ি চূড়াচাঁদপুর মণিপুর থেকে আসছিল বলে জানিয়েছে পুলিশ। গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে পুলিশ 2 ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত 2 ব্যক্তি হলো তাজিমুল হুসেন লস্কর এবং আনামুল হক মজুমদার ওরফে সাইদুল্লাহ। উভয়ের বাড়ি রয়েছে কাছাড় জেলার দলাই থানাধীন বাঘা বাজারে। তল্লাশির সময় গাড়ির ভেতরে বিশেষভাবে তৈরি চেম্বার থেকে পুলিশ 20,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় 6 কোটি টাকা হবে বলে জানিয়েছেন। সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত স্বাধীন সাক্ষীদের সামনে সমস্ত সামগ্রী জব্দ করা হয়েছে। দুজন ব্যক্তি হল আনামুল হুসেন মজুমদার এলিয়াস সাইদুল্লাহ 23 বছর আর 2 জনের ঘর হল বাঘা বাজার ধলাই। তেওঁলোক 2 জন ব্যক্তিকে যেতিয়া আমি কৰায়ত্ব কৰোঁ আৰু তেওঁলোকক সোধপোছ কৰোঁ তেতিয়া বিশেষভাৱে নিৰ্মিত গাড়ীখনত বিশেষভাৱে নিৰ্মিত এটা চেম্বাৰত তেওঁ লুকুৱাই অনা 20,000 ইয়াবা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম। আৰু জব্দকৃত যি সামগ্ৰী আছিলে নিচাযুক্ত সামগ্ৰী আছিলে আমি এই তাতে প্লেচ অফ অকাৰেঞ্চেছ আমি ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণ কালত সম্পূৰ্ণৰূপে পজিটিভ আমি এটা ৰিপ্লাই পালোঁ আৰু তাৰ পাছত গোটেই সামগ্ৰীখিনি আমি স্থলীতে ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ মানে ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছ তাত আমি তেওঁলোকৰ উপস্থিতিত আমি গোটেই সামগ্ৰীখিনি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে গোটেই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ জিলাখনক এটা ট্ৰেনজিট পইণ্ট হিচাপে লৈ বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। আৰু এই জব্দকৃত যি সামগ্ৰী আছে এই সামগ্ৰীখিনিক প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই যিখিনি সামগ্ৰী আছিলে এই সামগ্ৰীখিনিৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্ৰায় 6 কোটিৰো অধিক হ'ব। গতিকে এতিয়া আমি বৰ্তমানো গোটেই এটা মোকৰ্দমা ৰুজু কৰি আমি তদন্ত চলাই গৈছোঁ আৰু ইয়াৰ লগত আন্তঃৰাজ্যিক বা আন্তঃজিলা যিসকল লোক সম্পৰ্কিত হৈ আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে শীঘ্ৰেই আৰু কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। নিরাপত্তাহীনতা বোধ করছেন এনএসইউআই রাজ্যিক সম্পাদক শুভজিৎ চক্রবর্তী। কেননা সদ্য গুয়াহাটিতে লাচিত সেনার কর্মীরা বিভিন্নভাবে তাকে হুমকি দেয়। এ মর্মে নিরাপত্তার কথা চিন্তা করে বৃহস্পতিবার শ্রীভূমি জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপারের কাছে এক লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। নিরাপত্তাহীনতা বোধ করছেন এনএসইউআই রাজ্যিক সম্পাদক শুভজিৎ চক্রবর্তী। কেননা সদ্য গুয়াহাটিতে লাচিত সেনার কর্মীরা বিভিন্নভাবে তাকে হুমকি দেয়। এ মর্মে নিজের নিরাপত্তার কথা চিন্তা করে বৃহস্পতিবার শ্রীভূমি জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপারের কাছে এক লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পরবর্তীতে শুভজিৎ মিডিয়ার সামনে অতি ব্যাকুল হয়ে ব্যক্ত করেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী তথা সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বিশেষ সভায় হাজির হতে শ্রীভূমি থেকে গুয়াহাটিতে পাড়ি দেন তিনি। তিনি যে হোটেলে অবস্থান করেছিলেন সেখানে এসে লাচিত সেনার কর্মীরা তার সঙ্গে হিসেব রয়েছে বলে হোটেল ম্যানেজারের কাছে শাসিয়ে যায়। পরবর্তীতে হোটেল ম্যানেজার তাকে অবগত করলে খানিকটা নিজের নিরাপত্তার কথা চিন্তা করে ফের গুয়াহাটিতে তিনি তাদের দ্বারা আক্রমণের শিকার না হন তার জন্য তিনি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন। গুন্ডা ট্যাক্স প্রসঙ্গ নিয়ে শুভজিৎ বলেন কিভাবে সংগঠনের কর্ণধার শৃঙ্খল চালিহা গুন্ডা ট্যাক্স সংগ্রহ করেন তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কেন দৃঢ় পদক্ষেপ তার বিরুদ্ধে নেন না এমনটা প্রশ্ন উত্থাপন করেন মুখ্যমন্ত্রীর কাছে শুভজিৎ। আজকে থেকে 2 বছর আগে লাচিত সেনার কর্মকর্তারা আসামের বিভিন্ন জায়গায় বাংলা ভাষায় লেখা ব্যানার ছিঁড়েছিল, যেটা নিয়ে বরাক থেকে আমি গর্জে উঠেছিলাম এবং সেই গর্জে ওঠার পর আফটার 2.5 years
আমি সেদিন গুয়াহাটি গেছি, কারণ আপনারা সকলেই অবগত যে আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীজি এবং আমাদের নিখিল ভারত কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গেজি এসছিলেন ছয়গাঁওয়ে, কামরূপ রুরাল। তো আমি সেখানে গিয়ে হোটেলে যেখানে ছিলাম, দ্যাট ওয়াজ ইন দিশপুর, হোটেল বোরাক রেসিডেন্সি, অ্যান্ড আই ওয়াজ ট্রাভেলিং ফ্রম বোরাক রেসিডেন্সি টু কামরূপ রুরাল। While traveling, I had a Facebook live যেখানে আমি বলেছি যে বোরাক রেসিডেন্সি থেকে উই আর অন দ্য ওয়ে টু কামরূপ রুরাল। সেটা হয়তো বা লাচিত সেনার এক সদস্য দেখেছে যে আমার কাছে স্ক্রিনশট আছে, সামথিং বিশ্বজিৎ না কি নামে সেই ছেলেটাতে, মেবি হি ইনফর্ম। আমি জানা মতে আমি যখন বিকেলবেলা আমরা যখন মিটিং সেরে আমরা যখন ফিরলাম, আমি জানা মতে সেখানকার যিনি ম্যানেজার রয়েছেন হোটেলে, সেই ম্যানেজার আমাকে বলল বিকাশ বলে একটা ছেলে, বিকাশ বড়ুয়া, যার সাথে আমার ক্র্যাশ হয়েছিল ডিউরিং দুর্গাপূজা বিফোর 2 ইয়ার্স, সে এসে বলেছে যে এই ল'ৰাটোৰ নাম শুভজিৎ চক্ৰৱৰ্তী হয়, এও আপোনালোকৰ হোটেলত আছে নেকি, যদি আছে তো কোন হোটেল, কিমান নম্বৰ ৰুমত আছে, আৰু যদি আহে ইয়াক যাব নিদিব, আমাক ফোন কৰিব, আমাৰ তাৰ লগত হিচাপ আছে। তো আমি আপনাদের মারফতে প্রশাসনিক ব্যক্তিত্ব যারা রয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং হোম বিভাগকে আমি বলতে চাই যে আসাম কি পুরোপুরি ললেস হয়ে গেছে নাকি? আজকের ডেটে তাদের পান্ডা শৃংখল চালিয়া পডকাস্টে ওপেন বলে যে অসমত বেপাৰ কৰিবলৈ আহিলে আমাক ট্যাক্স দিব লাগিব। তখন মিডিয়া বলেছে যে এইটো কি ট্যাক্স, ওপেন হি ইজ সেইং দ্যাট গুন্ডা ট্যাক্স। তারপরও তার মতো ব্যক্তিত্ব খোলা আকাশের নিচে কি করে ঘুরে বেড়ায়, সেটা হলো আমার মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে আরম্ভ করে হোম বিভাগের দায়িত্বে তিনি নিজে, আমার ওনাকে প্রশ্ন, উনি কেন কোনো ধরনের কোনো অ্যাকশন নেননি, আমি এটা আপনাদের মারফতে আমি জানতে চাই। এবং আজকে আমার লাইফ রিস্ক রয়েছে, সেই জন্য আমি এসপি সাহেবের দ্বারস্থ হয়েছি। এসপি সাহেবের সাথে আমার অলরেডি ওভার ফোন কথা হয়েছে, এসপি সাহেবকে রিটার্ন দেব, এবং দেয়ার ইজ এ সিরিয়াস থটস রিগার্ডিং মাই লাইফ, যে আমি নেক্সটে গুয়াহাটি গেলে আমার উপর অ্যাটাক হতে পারে, যাতে কোনো ধরনের কোনো প্রিকশনারি মেজার নেওয়া হয়, সেটাই আমার এসপি সাহেবের কাছে আর্জি থাকবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি।
বরখলায়। বরখলার বড়রামপুর জিপে ডলু গ্রামে গভীর রাতে এই ডাকাতির কাণ্ড সংঘটিত হয়েছে। 4 জনের ডাকাতের দল দরজা ভেঙে এই ঘটনাটি সংঘটিত করেছে। বরখলায় ফের দুষ্কৃতীর তাণ্ডব, গৃহকর্তার হাত পা বেঁধে লুট। ফের ডাকাতি কাণ্ড বরখলায়। বরখলার বড়রামপুর জিপে ডলু গ্রামে গভীর রাতে এই ডাকাতি কাণ্ড সংঘটিত হয়েছে। 4 জনের ডাকাত দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এরপর আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার সহ 2,60,000 টাকা নিয়ে পালিয়ে যায়। ঘর মালিক সাজন উদ্দিন বরভুইয়া গভীর রাতে লোহার গ্রিল ভাঙার শব্দ শুনে ঘর থেকে বের হন। তখনই গ্রিলের পাশে যাওয়া মাত্রই 4 জনের ডাকাতের দল সাজনের হাত পা বেঁধে ফেলে। এরপরেই শুরু হয় লুট। এদিকে সাজনকে ডাকাত দল হাত পা বেঁধে সড়কের পাশে ফেলে চলে যায়। আজ সকালে স্থানীয় জনগণ তাকে সড়কের পাশ থেকে উদ্ধার করে ঘটনার খবর চাউর হতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এমতাবস্থায় তাকে তড়িঘড়ি করে বরখলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে বরখলা থানার এএসআই মনিরাম কলিতা সহ পুলিশের দলবল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। খবর লেখা পর্যন্ত ধরপাকড়ের কোনো খবর নেই। গত কয়েকদিন আগে বরযাত্রাপুরের ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের সংঘটিত হলো দুঃসাহসিক ডাকাতির কাণ্ড। ওঠার পরে আমি সকালে এখানে আমার রুম আসলে এখানে আমি সকালে 7টার সময় কিন্তু আমি এখন ঘুমো আসলাম। ঘুমো থেকে উঠে আমার বড় ভাই বই আমার গিয়ে আলো চিৎকার দিয়েছে। 5টার সময় গিয়েছে আমার গিয়ে চালাইছে এরকম মানে আমার বাড়িটাকে লইয়া গেছে কি ঘর নাই, মানে পুরা দরজা ভাঙিয়া সব লইয়া গেছি। এখন কিতা করে আমরা দৌড়িয়া বারোইয়া গেছি, ঘরে ঢুকছি, দেখছি তো এটা কাপড় চোপড় সব ফালাই দিছে। এখন তো দেখছি খেয়েও নাই, ঘরে খেয়েও নাই, আমার বড় ভাইও নাই, কাপড়া চোপড়া সব ফালাই দরজা খোলা। ওই সময় আমি হাল্লা চিৎকার করছি, সব আশেপাশে মানুষ আইসে। আওয়ার পরে কইছে কিরকম আমরা এরকম কইছি। আজকে তো 2টা 2:30টার সময় আমি সকালে উঠে দেখছি বাড়ি নাই, কিছু নাই, এরকম বাদে মানুষ দেখছে ও রাস্তার কিনারে মানে আমার বাড়িটারে মুখ বান্ধিয়া হাতে পাওয়া বান্ধিয়া সব মানে এখানে বৃষ্টি দিয়ে পাথরের মাঝে মানে মুখ ডাকাই করে এখানে রাখে দিছি। ওই সময় মানুষ দেখার পরে ওই সময় আমরা হাত খুলিয়ে আমরা ডাক্তার এখানে লইয়া গেছি। ডাক্তার এখানে নিয়ে ডাক্তারের স্যালাইন মারিয়া তো আরাম হয়েছে, আমরা ঘরে লইয়া আইছি। হওয়ার পরে শ্রীভূমির একজন বিশেষ পুলিশ কর্মী, নাম রয়েছে সুকেশ মালাকার। দিন কয়েক পূর্বে চাকরি থেকে অবসর নেন তিনি। সুদীর্ঘ কাল ধরে সততা ও নিষ্ঠার সহিত পুলিশ বিভাগে কাজ করে অতি সম্মানের সহিত ইউবি কনস্টেবল থেকে অবসর নেন তিনি। জানেন কেন কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সুকেশ বাবু? তবলা বাজাতে জানতেন, তবু কেন ভূপেন হাজারিকার সঙ্গে যাননি তিনি? জানেন ভূপেন হাজারিকার প্রস্তাব পাওয়ার পরও কেন পুলিশের চাকরিতে থেকে গেলেন সুকেশ বাবু? তবলাবাদক না পুলিশ? জানেন কোনটা ছিল তার আসল পরিচয়? না জানলে জেনে নিন। সামান্য মানুষ কখনো কখনো অসামান্য সিদ্ধান্ত নিয়ে ইতিহাস গড়ে দেন, তেমনি একজন মানুষ শ্রীভূমির সুকেশ মালাকার। সদ্যই তিনি পুলিশ বিভাগ থেকে অবসর নিয়েছেন, কিন্তু তার জীবনের গল্প আজ মানুষের মুখে মুখে, হৃদয়ে হৃদয়ে। কারণ এই গল্প শুধু চাকরির নয়, এক নিঃস্বার্থ ভালোবাসার, কর্তব্যপথে অবিচল থাকার এবং নিজের ইচ্ছাকে দেশের সেবায় বিলিয়ে দেওয়ার। 1989 সাল বাংলা ও অসমের প্রভাত প্রতিম কণ্ঠশিল্পী ডক্টর ভূপেন হাজারিকা নিজের হাতে একখানা শুভেচ্ছা পত্র লিখে দিয়েছিলেন সুকেশ বাবুকে। তবলাবাদক সুকেশের প্রতিভায় মুগ্ধ হয়ে ভূপেনদা তাকে গুয়াহাটিতে আমন্ত্রণ জানিয়েছিলেন, আর তা ছিল নিজের সঙ্গীতের সঙ্গত করার আহ্বান। হ্যাঁ, ভূপেন হাজারিকা, যার গান মানুষ মানুষের জন্যে আজও মানুষের হৃদয় ছুঁয়ে যায়, তিনি নিজেই চেয়েছিলেন সুকেশকে পাশে পেতে। অথচ সেই প্রস্তাব সযত্ন সম্মানের সঙ্গে ফিরিয়ে দিয়েছিলেন সুকেশ মালাকার। কারণ তার হৃদয় তখন অন্য এক প্রতিশ্রুতিতে বাঁধা, দেশ সেবার, মানুষের পাশে দাঁড়াবার, অন্যায়ের বিরুদ্ধে ডিউটি করার। 1985 সালে করিমগঞ্জে যাত্রা দলে কাজ করা এক তরুণ উচ্চ পদস্থ এক কর্তার পরামর্শে চাকরির সাক্ষাৎকারের বসেন, আর 1987 সালে নিযুক্ত হন শ্রীভূমি থানায়।
সেখান থেকে শুরু হয়ে এক দীর্ঘ শ্রদ্ধাভাজন কলঙ্কহীন কর্মজীবন। ইউনিফর্ম গায়ে চাপিয়েছিলেন, কিন্তু ভেতরে মানুষটি ছিলেন গান বাদ্যপ্রেমী এক শিল্পী, সততার অনুগত এক সৈনিক। ক্লান্ত দীর্ঘ ডিউটির ফাঁকে ফাঁকে তিনি তুলে নিতেন তবলা, নীরবে একাগ্রতায় ঠিক যেমন নিষ্ঠায় পালন করতেন তার দায়িত্ব। সেই ভরসা, সেই ইচ্ছে আজ অবসরের পরে তাকে নতুন এক স্বপ্ন দেখাচ্ছে, একটা তবলা প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার, যেখানে ভবিষ্যতের শিল্পীরা পাবেন প্রেরণা। তার বাড়ির আলমারিতে এখনো যত্নে রাখা ভূপেন হাজারিকার সেই হাতে লেখা চিঠি। বহু মানুষ হয়তো এমন স্মৃতি তুলে ধরে গর্ব করতেন, কিন্তু শোকেশ মালাকার জানেন তার গর্ব ওই চিঠি নয়, বরং নিজের নিষ্কলুষ কর্মজীবন। 3 দশকেরও বেশি সময় ধরে কোনো অভিযোগ ছাড়াই কাজ করে যাওয়া এক পুলিশ কর্মী, যিনি বিশ্বখ্যাত শিল্পের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন দেশের ডাকে সাড়া দিতে। এমন মানুষ সত্যি বিরল। শোকেশ মালাকার শুধু একজন প্রাক্তন কনস্টেবল নন, তিনি শ্রীভূমির গর্ব, আমাদের সমাজের বুকে এক উজ্জ্বল নক্ষত্র। নমস্কার, মোর নাম সুকেশ মালাকার। মই শ্রীভূমি জেলার বাসিন্দা। মোর সংগীত জীবনের কথাটো মই তুলি ধরিছো। মই 83 কৰিমগঞ্জ হেৰি ডিষ্ট্ৰিক্ট হল। তাৰ ডিষ্ট্ৰিক্টৰ পিছত মই আহিছিলো কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টত। তাৰপিছতে 87ত মোৰ পুলিচত চাকৰি হয়। 87ত পুলিচৰ চাকৰি কৰি কৰি আসাম পুলিচ নাট্য সংস্থা সংগীতৰ এই দুৰ্গা পূজাৰ টাইমত যাত্ৰা হয়, নাটক হয়, এইবিলাকত মই কাম কৰিলো। তাৰপিছতে 1992 মই অনেক গর্বিত হল যে সুধাকান্ত মাননীয় শ্রী ভূপেন হাজারিকা আমার কৰিমগঞ্জত আহিছিলে। তাৰপিছত 92 তাৰ লগত মোৰ ডিউটি আছিলে। তাৰপিছতে তাৰ ৰিহাৰ্চেল কৰিছিলে সাৰ্কিট হাউচত। ৰিহাৰ্চেলখিনি শুনি পাওঁ মই। তাৰপিছতে মই ক'লো, ছাৰ মই অকণমান বজাই দিম আপোনাৰ লগত। ক'লে যে পাৰিবেনে? মই পাৰিম। তাৰপিছতে মই বাজাইছিলোঁ তাৰ লগত, সংগীত লাইনত বাজাইছিলোঁ, নালটো বাজাইছিলোঁ, তবলা বাজাইছিলোঁ। তাৰপিছতে ৰাতি প্ৰগ্ৰামত মোক লৈ গ'ল। প্ৰগ্ৰাম কৰিলোঁ মই। তেতিয়া ক'লে যে তুমি পুলিচত চাকৰি কৰা, মোৰ লগত বল। তেতিয়া মই না কৰোঁ যে এতিয়া মই পুলিচতেই ভাল পাওঁ, পুলিচত থাকিম আৰু সংগীত লাইনত থাকিম। তাৰপিছতে সি এখন চাৰ্টিফিকেট মোক দিছিলে। এই চাৰ্টিফিকেটখন মোৰ ওচৰত আছে। মোৰ জীৱন ধন্য হ'ল এই চাৰ্টিফিকেটখন মোৰ ওচৰত আছে যে তুমি সংগীতত আগবাঢ়ি যা, যেতিয়া মোৰ লগত দেখা কৰিবা তুমি যাব পাৰিবা। এই বুলি মই আছো। আৰু এই মই অৱসৰপ্ৰাপ্ত হলো 2025। মই অৱসৰপ্ৰাপ্ত হৈছো, কিন্তু মই ভাবিছো যে ভূপেন হাজাৰিকাৰ কথাখিনি মোৰ মনত ৰাখি মই সংগীত লাইন চলাই যাম আৰু এটা স্কুল খুলিম। এইটো মনে মনে ভাবিছো। আপোনালোকে আশীৰ্বাদ কৰিব যে আমি এই স্কুলখিনি খুলিব পাৰোঁ। সংগীত বিদ্যালয়ত সৰু ছোৱালী বাচ্চা এইবিলাকক মই শিকাব পাৰোঁ যে সংগীত লাইনটো খুব ভাল। সমাজত থাকি এইবিলাক কৰিব পাৰা। মইতো আৰু ৰেডিঅ' ষ্টেচনত গান গাইলোঁ, তেতিয়াও মোৰ চাৰ্টিফিকেট আছে। মই নাম গাই থাকোঁ, এতিয়াও মোৰ নামত যাওঁ, মই নাম চলাই থাকি আসাম পুলিচত থাকি যি আমি এই সংগীত চলাই গৈছোঁ। মই চাকৰিটো বজাই ৰাখিছোঁ আৰু সংগীতটো চলাই গৈছোঁ। শ্রীভূমি আইনজীবীদের ধর্নার সরগরম শ্রীভূমি শহরের জেলা বার অ্যাসোসিয়েশন চত্বর।
আইনজীবীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এই ধর্ণা কার্যসূচি রূপায়ণ করা হয়। পরবর্তীতে তাদের ধর্ণার রূপরেখা সংবাদ মাধ্যমের সম্মুখে তুলে ধরেন ওনারা। ধৰ্ণা কেইবাটা কাৰণে আমি ধৰ্ণা আজি পাতিছোঁ। এই কাৰণটো হ'ল আমাৰ 13/6/2025 ইংৰাজী তাৰিখে আমি এটা ৰিজলিউশ্যন লৈছিলোঁ, যৌথ বাদ মিলি পেলাই আমি এটা ৰিজলিউশ্যন লৈছিলোঁ। সেই ৰিজলিউশ্যনৰ কাৰণটো হ'ল জুনিয়ৰ ডিভিশ্যন জিলা মুন্সিপ কোৰ্টে জিলা চিভিল জাজ জুনিয়ৰ ডিভিশ্যন 1 এবং চিভিল জাজ জুনিয়ৰ ডিভিশ্যন নাম্বাৰ 3 এবং আৰু চিভিল জাজ ছিনিয়ৰ ডিভিশ্যনৰ কোৰ্টত কিবা কৰ্মচাৰী আৰু এই আদালতত কিবা বিচাৰ ব্যৱস্থাত অনিয়ম আৰু বেবিচাৰ হৈ আছিলে, অপব্যৱহাৰ হৈ আছিলে। সেইটো কাৰণে আমি এটা সাধাৰণ সভা পাতি পেলাই যৌথ পাৰে আমি এটা সিদ্ধান্ত নিছিলোঁ আৰু সেই সিদ্ধান্তটো আমি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত পঠাইছিলোঁ। যে সিদ্ধান্তত আমালোকে কৈছিলোঁ যে আমালোকৰ যিটো অভিযোগ সেই সিদ্ধান্ত মতে আমি দিছিলোঁ ৰিজলিউশ্যন, সেই ৰিজলিউশ্যনত ব্যাখ্যা কৰা আছে। সেইটোত আমি দাবী জনাইছিলোঁ, বিভিন্ন দাবী জনাইছিলোঁ। সেই দাবীখিনি আমি সুৰাহাৰ কাৰণে আমি পঠাইছিলোঁ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত। কিন্তু ইয়াৰ পিছতে বিগত 5/7/2025 ইংৰাজী তাৰিখে দুপৰীয়া 2 বজাত আমাৰ চিভিল জাজ জুনিয়ৰ ডিভিশ্যন নাম্বাৰ 3 আমাৰ বালৰ সভাপতিক মাতি নিছিলে তেওঁৰ অফিচ চেম্বাৰত। মাতি নি পেলাই থিয় কৰি ৰাখি আৰু এইটো কিয় ৰিজলিউশ্যন লোৱা হৈছিলে 13/6/2025 ইংৰাজী তাৰিখে এইটো চাৰ্জ কৰিছিলে আৰু তেওঁক হেঙাস্ত কৰিছিলে। এই হেনস্থা কৰাৰ এই বিষয়টো যেতিয়া জিলা বাৰৰ সভাপতি আহি আমাৰ বাৰত কৈছিলে, জনাইছিলে, তাৰপিছত আমি দুটা বাৰে মিলি পেলাই যৌথ আৰু এটা জৰুৰী সাধাৰণ সভা পাতোঁ। সেইটো 8 তাৰিখে পাতোঁ আমি, সম্ভৱতঃ 8 তাৰিখে পাতিছিলোঁ। সেই 8 তাৰিখে পাতি পেলাই আমি সিদ্ধান্ত লৈছিলোঁ যে এই যিটো কোৰ্টে আমাৰ জিলা বাৰৰ সভাপতিক এনেধৰণে হেনস্থা কৰিছে, সেইটো কোৰ্টত আমি 10 তাৰিখৰ পৰা 10/7/2025 পৰা আমি সমস্ত ধৰণৰ কাজকৰ্মৰ পৰা বিৰত থাকিম। সেয়েহে আজিলৈকে আমি এইটো বিৰতিত আছোঁ। তাৰপিছতো মহামান্য গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে এই বিষয়ে কোনো সুৰাহা নকৰিলে। আমাৰ সুৰাহা নকৰাৰ পিছতে আমি বিগত 15/7/2025 তাৰিখে আৰু এখন যৌথ জৰুৰী সাধাৰণ সভা পাতোঁ আমাৰ বাৰতে। পাতি পেলাই আমি ৰেজলিউশ্যন লওঁ যে যিহেতুকে আমাৰ যিটো দাবী দাবা আছিলে সেই দাবী দাবাও পূৰণ হোৱা নাই আৰু আমাৰ সভাপতিক নি পেলাই এনেকৈ হেনস্থা কৰিলে তাৰো আমি বিচাৰ পোৱা নাই। সেয়েহে আমি সিদ্ধান্ত লৈছিলোঁ যে যেনেকৈ আমি চিভিল জাজ জুনিয়ৰ ডিভিশ্যন নাম্বাৰ 3 কোৰ্টটো আমি বয়কট কৰি আছোঁ, সেইটো আৰু কণ্টিনিউ কৰিম। আৰু আমাৰ বাৰ লাইব্ৰেৰীৰ সন্মুখত আমি 1.5 ঘণ্টা ব্যাপী ধৰ্ণা দিম। এইটো ধৰ্ণাৰ টাইম হ'ল 1:30 পৰা 3টালৈকে আমি ধৰ্ণা দিম। আৰু 7 দিন এই 15/7/2025 তাৰিখৰ এই যৌথ সভাৰ পৰা 7 দিনৰ ভিতৰত যদি মহামান্য গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে এই বিষয়ে কোনো সুৰাহা নকৰে, তেতিয়াহ'লে আমি এইটো জিলাৰ সমস্ত ধৰণৰ চিভিল ক্ৰিমিনেল সব ধৰণৰ কোৰ্ট আমি বয়কট কৰিম। এইটো সিদ্ধান্ত লোৱা হৈছে। কি ৰিজলিউশ্যন আছিলে আপোনাৰ? ৰিজলিউশ্যন ষ্টাফ আৰু এই কোৰ্টৰ অনিয়ম এবং আৰু অবিচাৰৰ অপব্যৱস্থাৰ বিৰুদ্ধে আমি ৰিজলিউশ্যন লৈছিলোঁ। কিবাখিনিও সিদ্ধান্ত আছে। এইটো 13/6/2025 ইংৰাজী তাৰিখত যে ৰিজলিউশ্যন আছে, ৰিজলিউশ্যনটো কি আছিলে? কি ৰিজলিউশ্যন লৈছিলে আপোনালোকে? কি অনিয়ম হৈছিলে তাতে? অনিয়ম কেইবা ধৰণৰ অনিয়ম আছে, সেইটো আমি এতিয়া মুকলি কৰিব বিচৰা নাই। যিহেতুকে সেইটো বিষয়ে এতিয়া বিচাৰাধীন আছে, মহামান্য উচ্চ আদালতত আমি দিছোঁ। সেয়েহে আমি সেইটো এতিয়া মুকলি কৰি ক'বলৈ খোজা নাই। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।